নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা তো মায়ার খেলার কথা শুনেছেন, এবার কিন্তু দিল্লিতে মামার খেলা। কে এই মামা? শিবরাজ সিং চৌহান। তিনি মধ্যপ্রদেশে সবার কাছেই মামা হিসাবে পরিচিত। অটল আদবানি জামানার যে গুটি কয়েক নেতা এখনো বিজেপিতে গুরুত্বের সঙ্গে রাজনীতি করছেন, তাদের মধ্যে শিবরাজ সিং চৌহান। সেই 2005 সাল থেকে টানা 2024-এর শেষ নির্বাচন পর্যন্ত মুখ্যমন্ত্রী, মাঝে 2018 থেকে 1.5 বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরে থাকতে হয়েছিল। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে, যেটা 5-6 মাস আগে হলো, সেখানে প্রো ইনকামবেন্সি হলো, কৃতিত্ব শিবরাজ সিং চৌহানের। 6% ভোট পজিটিভ সুইং করলো বিজেপির দিকে এবং অনেক অ্যানালিস্টকে ভুল প্রমাণিত করে আবার সমমহিমায় বিজেপি ক্ষমতায় ফিরল। সেখানে বিজেপি ক্ষমতায় ফেরার পিছনে শিবরাজের লাডলি লক্ষ্মী যোজনার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেই 1991 সালে মধ্যপ্রদেশের বুধনি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তারপর টানা 3 বার লোকসভায় যান। 2005 সালে বাবুলাল গৌরের জায়গায় শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। এই শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে বিজেপিকে জেতানোর পরেও তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়। শিবরাজ কিন্তু বিদ্রোহের রাস্তায় হাঁটেনি। এবার মধ্যপ্রদেশে বিজেপি 29টি আসনেই জয়লাভ করেছে। রেকর্ড ভোটে জিতেছেন বিদিশা কেন্দ্র থেকে শিবরাজ সিং চৌহান। তারপরে মোদী মন্ত্রিসভায় তাকে নিয়ে আসা হয়েছে। নরেন্দ্র মোদীর থেকে বয়সে 8-9 বছরের ছোট শিবরাজ, এবং যে মন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে কৃষি, কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন। গ্রামোন্নয়নের সঙ্গে পঞ্চায়েতি রাজ দপ্তরটা যুক্ত ছিল, কিন্তু পঞ্চায়েতি রাজ দপ্তরটা এখন চলে গেছে জেডিইউ এর হাতে। ওই নীতিশ ঘনিষ্ঠ লালন সিং সেই দপ্তরের মন্ত্রী। বাংলার সঙ্গে এবার শিবরাজের প্রতিদিনই যোগাযোগ হবে, ঘটাঘটি হবে, না মধুরে না সমাপায়িত হবে, সেটা ভবিষ্যৎ বলবে। মোদী 2 সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং। বেগুসরাই থেকে কানাইয়া কুমারকে কয়েক লক্ষ ভোটে হারিয়ে জিতেছিলেন, এবং তার ডেপুটি ছিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। নিরঞ্জন জ্যোতি হেরে গেছেন, কিন্তু গিরিরাজকে দপ্তর বদলে দেওয়া হয়েছে। তিনি এখন বস্ত্র মন্ত্রকের দায়িত্বে। নরেন্দ্র মোদী কি ঘোষণা করেছেন? সিদ্ধান্ত হয়ে গেছে যে 3 কোটি বাড়ি হবে আবাস যোজনায়। আপনারা ফিরে যান 2 বছর আগে। 2022 সালে পুজোর পরপর ঘোষণা হয়ে গেল যে 11 লক্ষের একটু বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি হবে বাংলায়। তার জন্য 8,200 কোটি টাকা কেন্দ্র দেবে, রাজ্য দেবে 5,000 কোটি টাকা। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা হলেও এখানে কেন্দ্র দেয় 60% টাকা আর রাজ্য দেয় 40% টাকা। কিন্তু তারপরে কোনো কাজ হয়নি। আগে যে টাকা দেয়া হয়েছিল সেই টাকার হিসেব পাওয়া যায়নি। অস্বচ্ছতা, এটা অভিযোগ কেন্দ্রের শাসক দলের। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভাতে মারার চেষ্টা করছে বিজেপি, কারণ 2021 সালে নির্বাচনী পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে তারা বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে। দফায় দফায় বৈঠক হয়েছে, অফিসার পর্যায়ের বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আবার বৈঠক শুরু হয়েছে, মাঝে আবার নির্বাচন এসে যাওয়ায় সেখানে কিছু হয়নি আর কাজ এগোয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা সেই দিল্লিতে ধর্ণা দিলেন, মহাত্মা গান্ধীর সমাধিস্থলে তারা বসে রইলেন। তারপরে কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাতের জন্য তারা গিয়েছিলেন, গিরিরাজ ছিলেন না, সাধ্বী নিরঞ্জন জ্যোতি তাদের সঙ্গে নাকি দেখা করেননি, এটা তৃণমূলের অভিযোগ ছিল। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন যে তিনি 5-10 জনের সঙ্গে দেখা করতে পারতেন, কিন্তু এত লোকের সঙ্গে দেখা করতে তিনি চাননি। এই নিয়ে বিস্তর চাপানোতর হয়েছে। রাজভবনের সামনে অবস্থানে বসেছিলেন অভিষেকের নেতৃত্বে তৃণমূল। দাবি 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা। তারপরে মুখ্যমন্ত্রী বললেন যে কেন্দ্র যদি না দেয় রাজ্য সরকারই সব দায়ভার বহন করবে। এবং ভোটের আগে আবাস যোজনার এই 100 দিনের কাজের বকেয়ার একটা কিস্তি রাজ্য সরকার নিজের উদ্যোগে দিয়েছে। আর বিজেপির ন্যারেটিভ কি ছিল? যে টাকা বিজেপি বা কেন্দ্রীয় সরকার বন্ধ করেনি, ভুয়ো জব কার্ডের মাধ্যমে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা নয়ছয় করেছে রাজ্যের শাসক দল, তার হিসাব তারা দিতে পারছে না। হিসাব যেহেতু দিতে পারছে না, সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। হিসাব দিলেই আবার টাকা পাওয়া যাবে, এবং সেই টাকা উদ্ধার করতে পারলে, যাদের প্রাপ্য নয় কিন্তু টাকা পেয়েছেন, সেই টাকা উদ্ধার করতে পারলে বকেয়া মজুরি দিয়ে দেওয়া হতো। এই দুটো ন্যারেটিভ ছিল। মানুষ কোন ন্যারেটিভটা বেশি গ্রহণ করেছেন তার জন্য সমীক্ষা প্রয়োজন। কিন্তু একটা জিনিস বলতে পারি, তৃণমূল যে সাফল্যটা পেয়েছে নির্বাচনে, তাতে কেন্দ্রীয় বঞ্চনা একটা অনুঘটকের কাজ করেছে। কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার এসছে, মন্ত্রকের রদবদল হয়েছে। অভিজ্ঞ শিবরাজ সিং চৌহান, যিনি 18 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তার একটা সময় তো প্রায় 10 বছর তো কেন্দ্রে ইউপিএ সরকার ছিল। তিনি জানেন যে কেন্দ্রের সরকারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কিরকম হয়। অন্য রাজনৈতিক দলের সরকার থাকলে একরকম, আর নিজের দলের সরকার বা ডাবল ইঞ্জিন থাকলে একরকম। তো শিবরাজের দুরকমই অভিজ্ঞতা আছে। প্রথম 8-9 বছর তিনি ইউপিএ 1, ইউপিএ 2 পেয়েছিলেন কেন্দ্রে, তারপর নরেন্দ্র মোদীর সরকার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই মুখ্যমন্ত্রী হিসাবে শিবরাজের অভিজ্ঞতা অনেক। এবার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে, এবং সরাসরি কিন্তু এবার আমাদের রাজ্যের শাসক দলের সঙ্গে সংঘাত লাগার সম্ভাবনা হতেই পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টাকা আদায় করার জন্য সংসদের ভিতরে বাইরে সব রকম আন্দোলন করবেন। তার মতে এটা বাংলার ন্যায্য টাকা, এই টাকা ফেরত দিতে হবে, মানে এই টাকা ছাড়তে হবে বাংলার জন্য। শিবরাজ সবে শপথ নিয়েছেন, এখনো নিশ্চয়ই ফাইল টাইল সবকিছু খুলে দেখেননি। তবে তার তো একটা ধারণা আছে যে বাংলার বকেয়া টাকাটা কি, যেটা নিয়ে রাজনীতির অনেক জল ঘোলা হয়েছে। আমার মনে হয় শিবরাজ এই বিষয়টাকে এবার একটা করবার চেষ্টা করবেন, সমাধান করার চেষ্টা করবেন। টাগ অফ ওয়ার চলবে, রাতারাতি কিছু হবে বলে মনে হয় না। কিন্তু শিবরাজ সিং চৌহান গিরিরাজ সিং নন। মুখ্যমন্ত্রী হিসাবে তার 18 বছরের অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা, সেই 91 সাল থেকে তিনি এই সংসদীয় রাজনীতিতে আছেন। 65 বছর বয়স। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন আপনারা যদি মনে করতে পারেন, তাহলে দেখবেন মোদিজি তাকে কতবার পিঠ চাপড়েছেন। শিবরাজকে নাকি সাইডলাইন করা হয়েছে, অবসরের গ্রহে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু ভুল প্রমাণিত হলো, কারণ তার প্রশাসনিক অভিজ্ঞতা কদর করেছে মোদী সরকার। এবং যেহেতু তিনি মামা নামে পরিচিত, এবার কিন্তু দিল্লিতে মামার খেলা। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেখুন এরপরে তো একের পর এক রাজ্যে ভোট, মহারাষ্ট্রে ভোট, হরিয়ানায় ভোট, দিল্লিতে ভোট, পরপর 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 নির্বাচন বিভিন্ন রাজ্যে হবে। এভরিবডি উইল হিট দ্য স্ট্রিট। সেক্ষেত্রে গ্রামোন্নয়ন মন্ত্রকের ভূমিকা, কৃষি ও কৃষক কল্যাণের মন্ত্রকের ভূমিকা
গ্রামীণ ভারতের কাছে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, এবং নরেন্দ্র মোদী ঠিক মানুষটিকে কিন্তু চিহ্নিত করে এই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তার কাঁধে সঁপেছেন। আমি জানি না শিবরাজের সঙ্গে তৃণমূলের সংসদীয় দলের বা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্ক কেমন। সম্পর্ক খুব খারাপ বলে আমার মনে হয় না, কাজ চালানো গোছের সম্পর্ক আছে, কারণ দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার পার্ট ছিলেন শিবরাজ এবং অত্যন্ত ভদ্র বিনয়ী মানুষ, এবং সেই জন্যই তিনি মধ্যপ্রদেশে জনপ্রিয়। দেখুন, গুজরাটে 2009-এর পরে প্রথমবার আসন হারালো বিজেপি বানাসকান্থা কেন্দ্র থেকে। রাজস্থান অনেকগুলো আসন হারিয়েছে, হরিয়ানায় হারিয়েছে, কিন্তু মধ্যপ্রদেশ এতদিন বিজেপি সরকার থাকার পরেও 29টা আসনেই বিজেপি জয়লাভ করেছে। এমনকি যে ছিন্দওয়ারা, যাকে কমলনাথের দুর্গ বলা হয়, সেখানেও কমলনাথের ছেলে নকুলনাথ পরাজিত হয়েছে। তাই শিবরাজ সিং চৌহানের গুরুত্ব বিজেপির রাজনীতিতে অনেক বেড়েছে, সেই জন্যই তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রকে নিয়ে আসা হয়েছে। এখন পশ্চিমবঙ্গের শাসক দল শিবরাজ সিং চৌহানের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কিভাবে এগিয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ রাজ্য সরকার নির্বাচনের আগে বলেছিল তারা টাকা দিয়ে দেবে, কিন্তু এভাবে চলতে পারে না। আবার কেন্দ্র অনির্দিষ্টকাল টাকা আটকে রাখতে পারে না। 100 দিনের কাজ করলে পরে শ্রমিকদের মজুরি পাওয়ার অধিকার সাংবিধানিক অধিকার, কিন্তু সেখানে একটা ধারা আছে, 27 নম্বর ধারা আইনের, তাতে বলা হয়েছে যে টাকা যদি 9/6 হয় তখন কিন্তু কেন্দ্র টাকা রিলিজ করা বন্ধ করতে পারে। এই পুরো জটটা এবার সামনে কাটাতে হবে শিবরাজ সিং চৌহানকেও এবং রাজ্যের শাসক দলকে। গিরিরাজ সিং নেই, শিবরাজ অনেক স্থিতদি, প্রশাসনিক অভিজ্ঞতা তার গিরিরাজের থেকে বেশি। আমরা চাইব রাজ্যের মানুষ হিসাবে যারা কাজ করেছেন, ন্যায্য মজুরি যাদের প্রাপ্য, তাদের টাকা যেন মিটিয়ে দেওয়া হয়। আর যেখানে যেখানে গন্ডগোল হয়েছে, যে টাকা 9/6 হয়েছে, সেই টাকা উদ্ধারক। হাইকোর্টও তো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তো একটা কমিটি করেছে, কন্ট্রোলার অফ অডিটর জেনারেল অনেকে আছেন, আমি পুরোটা মনে পড়ছে, 4-5 জনের কমিটি। ওই ক্ষেত মজুর সমিতি মামলা করেছিল, তার প্রেক্ষিতে এটা বলেছে। রাতারাতি কিছু অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিস থেকে একজন থাকবেন, এইরকম আর কি, রাজ্য সরকারের প্রতিনিধি ইত্যাদি। রাতারাতি হবে না, কিন্তু সঠিক পথে এগোক। অনেক মানুষ কাজ করে মজুরি পাচ্ছেন না, আমরা তুতু ম্যায় চাই না, আর সলিউশন চাই। শিবরাজ সিং চৌহানের উপর ভরসা আছে এবং রাজ্যের শাসক দলও কিন্তু আশা করি এবার একটা সদর্থক উদ্যোগ নেন। বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের মিষ্টি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার গিরিরাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। প্রথমে তো গিরিরাজ অ্যাপয়েন্টমেন্টই দিতে চাইতেন না, ফোন করলে ফোন ধরতেন না, তারপরে অবশেষে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, কাজের কাজ কিছু হয়নি। প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারপরে হয়তো ফাইল চালাচালি কয়েকটা সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু এখনো ফান্ড রিলিজ হয়নি। শিবরাজ সিং চৌহানের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কোন খাতে বইবে, কিভাবে পুরো বিষয়টাকে তারা প্রেজেন্ট করবে, কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে পুরো বিষয়টাকে দেখবেন, তার উপরে কিন্তু নির্ভর করে আছে বাংলায় যারা 100 দিনের কাজ করেছেন কিন্তু মজুরি পাননি তাদের ভাগ্য, এবং একই সঙ্গে আবাস যোজনায় যারা ঘর পাওয়ার যোগ্য তাদের মাথার উপর ছাদ পাওয়ার বিষয়টি। ভবিষ্যৎ প্রশ্নের উত্তর দেবে।